আমাদের বাড়িতে কাজ করা মহিলা পূজা প্রায়ই আমাকে বলত, ছোট সাহেব, আপনি এখন বড় হয়ে গেছেন। আমি আপনাকে অনেক কিছু শিখাতে চাই। তখন আমি পূজার কথার মানে পুরোপুরি বুঝতে পারিনি। একদিন যখন সে আমার ঘরে ফ্লোর পরিষ্কার করছিল, তার পা হঠাৎ পিছলে গেল। আমি তাকে ধরে আমার বিছানায় বসালাম। তারপর সে আমাকে তার পায়ে ম্যাসাজ করতে বলল। যখন আমি তার পায়ে ম্যাসাজ করতে শুরু করলাম, সে নিচু স্বরে কিছু একটা বলল। আমার হাত কিছুটা কাঁপছিল। আমি চেষ্টা করছিলাম তার পায়ে ধীরে ধীরে মালিশ করতে, কিন্তু ভেতরটা অদ্ভুত একটা অনুভূতিতে ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল হৃৎপিণ্ডের ধাক্কা যেন ক্রমশ দ্রুত হচ্ছে, আর গলায় কিছু যেন আটকে আছে। পূজা আমার হাত আলতোভাবে ধরে বলল, তুমি তো এখন বড় হয়ে গেছ, কিছু বিষয় নিজেও শিখে নিতে হবে। তার কথা শুনে আমি কিছুক্ষণের জন্য থেমে গেলাম। বুঝতে চেষ্টা করছিলাম সে আসলে কি বলতে চাইছে। মনে হচ্ছিল যেন আমার সব চিন্তাগুলো অদৃশ্য কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। পূজা আস্তে আস্তে আমার হাত ধরে নিজের কাঁধে রাখল। পরিবেশটা তখন শান্ত ছিল, কিন্তু আমার মনের ভেতরে হাজারো প্রশ্নের ঢেউ খেলে যাচ্ছিল, অথচ মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না। আমাদের নিঃশ্বাসের শব্দে ঘরটা যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল। একটু পর পূজা আমাকে নিজের দিকে টেনে বলল, তোমাকে দেখলেই আমার মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করে। তার কথাগুলো শুনে আমি বিস্ময়ে তার দিকে তাকালাম, যেন একটু হতভম্ব হয়ে গেলাম। কিছু বলার আগেই পূজা আমাকে, আমি কুনাল। আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের এমন একটি অধ্যায় শেয়ার করব, যা আমি নিজেও মনে হয় পুরোপুরিভাবে কারো সঙ্গে শেয়ার করিনি। তখন পূজা আমাকে স্মরণ করিয়ে দিল, ছোট সাহেব, গতকাল আমি স্ট্রবেরির কথা বলেছিলাম, মনে আছে তো? আমি সঙ্গে সঙ্গে তার জন্য আনা স্ট্রবেরির প্যাকেটটা বের করে দিলাম। তাকে আরাম দেওয়ার জন্য বললাম, তোমার বেশি ব্যথা তো লাগেনি, ঠিক তো? কারণ সে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছিল। সে হেসে বলল, ছোট সাহেব, যদি আপনি নিজে আমাকে স্ট্রবেরি খাওয়ান, তাহলে ব্যথা একদম সেরে যাবে। তার কথায় আমি একটু অবাক হলেও তার দিকে এগিয়ে গিয়ে বাজার থেকে আনা স্ট্রবেরি তুলে দিলাম। হঠাৎ সে হাসি মুখে বলল, ছোট সাহেব, আপনি এত লাজুক কেন? আপনার প্রতি আমার মনে আলাদা একটা অনুভূতি কাজ করছে। তারপর, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ সবাই একটা করে কমেন্ট করে যাবে এই ভিডিওতে এই গল্পটি আমার এবং আমাদের বাড়ির কাজের মহিলা পূজা সম্পর্কে। দেখতে সাধারণ হলেও তার চোখে একটা বিশেষ আকর্ষণ ছিল, যা আমাকে বারবার তার দিকে টেনে আনত। পূজাকে আমাদের বাড়িতে কাজ করতে আসা আজ 2 মাস হল। তার বয়স আনুমানিক 34 হবে, তবে তার সুগঠিত চেহারা এবং শান্ত স্বভাবের কারণে সে তার বয়সের চেয়ে অনেক ছোট দেখায়। ফর্সা গায়ের রং, বড় বড় চোখ এবং মুখে একটুখানি হাসি, এসবই যেন তার চিরস্থায়ী পরিচয় হয়ে উঠেছিল। সে আসার পর থেকেই সব সময় আমার কাছাকাছি থাকত। পূজা যখনই কাজ করতে আসত, বাড়ির পরিবেশে এক ধরনের উদ্যমের সঞ্চার হতো। মা সবসময়ই তার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। বলতেন, পূজা যেমন পরিশ্রমী এবং বিশ্বাসযোগ্য, তেমন মহিলা খুব কম দেখা যায়। সত্যি বলতে, মা এখন আর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাকে আলাদা করে কিছু বলতেন না। বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি জিনিস সে এত যত্ন সহকারে গুছিয়ে রাখত যে তাকে কাজের মানুষ বলে আলাদা করে বোঝা যেত না। সেপ্টেম্বরের শুরুর দিকে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছিল, আর পুজোর আমেজও আস্তে আস্তে বাড়ির পরিবেশে ঢুকে পড়েছিল। প্রতি বছরের মতো মা এ বছরও দুর্গাপূজার আগে বাড়ির সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নিলেন। মা এবং বাবা দুজনেই চাকরি করেন, তাই বাড়ির দেখাশোনার বেশিরভাগ দায়িত্ব আমার উপরেই এসে পড়ে। আমি তাদের একমাত্র সন্তান হওয়ায় চেষ্টা করতাম মা বাবাকে সাহায্য করতে। তবে সত্যি কথা বলতে, মায়ের আসল ভরসা সবসময় ছিল পূজার উপর। পূজাকে আমাদের বাড়িতে কাজ করতে আসার মাত্র কিছু মাস হলেও সে তার কাজের মনোযোগ এবং দক্ষতার মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে। তার কাজ করার ধরন এমন যে মনে হতো সে নিজের বাড়ি গুছাচ্ছে। পরের দিন থেকেই সে পুজোর জন্য বাড়ি পরিষ্কারের কাজ শুরু করে দিল। আমাদের বাড়ি বড় হওয়ায় একা পূজার পক্ষে সব কাজ সামলানো কঠিন ছিল, এই জন্যই পূজা তার 15 বছর বয়সী মেয়ে তানিয়াকেও নিজের সাথে কাজের জন্য নিয়ে এসেছিল। তানিয়াও তার মায়ের মতোই পরিশ্রমী এবং কাজে পারদর্শী ছিল। মা মেয়ে একসাথে কাজ শুরু করার পর বাড়ির প্রতিটি কোণ যেন ঝকঝক করে উঠল। প্রতিদিন পূজা সকাল সকাল এসে উপস্থিত হতো এবং সবার আগে আমার এবং মায়ের জন্য টিফিন তৈরি করত, যাতে আমরা সময়মতো নাশতা ও লাঞ্চ সেরে নিতে পারি।
এরপর সে পুরো মনোযোগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে যেত। এখন পূজা যে বাড়ির কাজগুলো দারুণ দক্ষতায় সামলে নিচ্ছে, এতে মা সম্পূর্ণ নিশ্চিন্তে অফিসের দিকে রওনা দিতে পারতেন। বাবার শরীরও সামান্য খারাপ ছিল, তাই তিনি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলেন। বাড়িতে তার যত্ন নেওয়ার দায়িত্ব পূজার উপরেই পড়ল। সে নিয়মিত বাবাকে ওষুধ খাইয়ে দিত এবং তার প্রয়োজনগুলোর খেয়াল রাখত। বাবার শরীর খারাপ থাকায় মা একটু চিন্তিত থাকতেন, তবে পূজার উপস্থিতিতে মা অনেকটাই নিশ্চিন্ত বোধ করতেন। পরের কয়েকদিনের মধ্যে পূজা পুরো বাড়ি ঝকঝকে করে তুলল। তার কাজ দেখে মা এতটাই খুশি হলেন যে তাকে একটি বোনাস দিলেন। আমি যখন আমার নিজের ঘরটাকে ঝকঝকে দেখে আনন্দ পেলাম, তখন আমিও তাকে কিছু উপহার দেওয়ার ইচ্ছা করলাম। অর্থের বদলে আমি ভাবছিলাম তাকে এমন কিছু দেব যা তার কাজে লাগবে এবং সে উপকৃত হবে। আমার উপহার দেওয়ার একটি বিশেষ কারণ ছিল, কারণ পূজা আমার প্রতি সবসময় অতিরিক্ত যত্নশীল ছিল। এমনকি আমি বলবো, মায়ের থেকেও সে আমার দেখভালের বিষয়ে বেশি মনোযোগী ছিল। বাড়িতে আমার কোনো জিনিস কোথায় রাখা আছে সে মায়ের থেকেও ভালো জানত। পূজার এই ভালোবাসা এবং যত্ন আমাকে তার জন্য কিছু উপহার দেওয়ার ইচ্ছে জাগিয়েছিল। তাই আমি আমার পকেট মানি থেকে ১,০০০ টাকা আলাদা করে কিছু সুন্দর শাড়ি কিনে ফেললাম। সে সাধারণত পুরনো কাপড় পরে কাজ করত, তাই আমার পছন্দমতো শাড়ি বেছে তাকে দিতে চেয়েছিলাম। সেদিন তাকে এই উপহারটি দিতে আমি খুব উৎসাহিত ছিলাম এবং কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি এসেই আমি পূজাকে খুঁজতে শুরু করলাম এবং কিচেনে তাকে পেলাম। কিচেনে ঢুকেই আমি পিছন থেকে তার চোখ বন্ধ করে দিলাম। যখন তার চোখের সামনে থেকে হাত সরালাম, সে অবাক হয়ে বলল, তোমার আজ হঠাৎ এমন দুষ্টুমি করার ইচ্ছে হলো কেন? তখন আমি তাকে সেই উপহারটি দিলাম। উপহারটি পেয়ে সে আবেগে আপ্লুত হয়ে পড়ল। সে বলল, তোমরা সবাই আমাকে পরিবারের সদস্যের মতো মনে করো। এই বাড়িতে তুমি আমার সব থেকে প্রিয়, এমন বলে সে আমাকে কাছে টেনে নিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল সে আমাকে নিজের সন্তান ভেবে জড়িয়ে ধরেছে। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি পূজার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। উপহার দেওয়ার সময় আমি তাকে বলেছিলাম, এখন থেকে এই পুরনো কাপড়গুলো বাদ দিয়ে আমার দেওয়া শাড়ি পরে এসো। তুমি কাজের মানুষ হলেও পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে। আমি সহজভাবে এই কথাগুলো বলেছিলাম, তবে এই কথাগুলো তার উপর কী প্রভাব ফেলবে তা আমি ভাবিনি। যাই হোক, সেদিন উপহার পেয়ে সে খুব খুশি হয়েছিল এবং তার সেই আনন্দিত মুখ দেখে আমারও ভালো লেগেছিল। কিন্তু এরপরের ২-৩ দিন পূজা কাজে আসেনি। মা বারবার তাকে ফোন করছিলেন, কিন্তু মা তাকে ফোন করলেও সে ফোন তুলছিল না। এতে আমাদের মনে তানিয়া আর পূজা হঠাৎ করে আমাদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছে। মা বললেন, পূজা এমনভাবে কাজ ছেড়ে যেতে পারে না, কারণ এখনও তার মাসের বেতন বাকি। হয়তো তার শরীর খারাপ হয়ে গেছে। ৩ দিন অপেক্ষা করার পর মা সিদ্ধান্ত নিলেন পূজার বাড়ি যাবেন। মা যখন তার বাড়ির দিকে রওনা দিবে, তানিয়া তখনই পূজা আমাদের বাড়িতে এলো। এসেই সে সেই লাল শাড়ি পরেছিল যা আমি তাকে উপহার দিয়েছিলাম। শাড়িটা তার ওপর খুব ভালো লাগছিল, আর আমি তাকিয়েছিলাম তার দিকে। মা তখন তার কাছে জানতে চাইলেন কেন সে কাজের জন্য আসেনি। পূজা বলল, গত ২ দিন ধরে জ্বর ছিল, আর শরীর এতটাই খারাপ ছিল যে ওঠার ইচ্ছাও করছিল না। আমার অসুস্থতার কথা আপনাদের জানালে আপনারা চিন্তা করবেন, তাই কিছু জানাইনি এবং ফোনও তুলিনি। এ কারণে আপনাদের অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখিত। মা তাকে বললেন, এখন তুমি কাজে ফিরে এসেছ, তাই ঠিক আছে। তবে ভবিষ্যতে যদি এভাবে ছুটি নাও, অন্তত জানিয়ে যাবে। না হলে তোমার মেয়েকে এসে কাজ করতে বলবে, কারণ আমি কাজের কারণে এত ব্যস্ত থাকি যে বারবার বলে যাওয়ার সময় পাই না। মা যেমন তার কাজের প্রশংসা করতেন, তেমনি তিনি শৃঙ্খলাপরায়ণও ছিলেন। তাই মা পূজাকে তার অনিয়মের জন্য সতর্ক করলেন। পূজা মাথা নত করে মায়ের কথা শুনল এবং কোনো কথা না বলে কাজে লেগে গেল। অর্ধেক ঘণ্টার মধ্যেই পূজা আমার এবং মায়ের জন্য টিফিন বানিয়ে দিল। সেদিন আমি কলেজ যাচ্ছিলাম না, কারণ আমার প্রজেক্ট শেষ হয়নি, আর ক্লাসে গেলে স্যারের বকুনি খেতে হবে। তাই ঠিক করলাম বাড়িতেই থেকে প্রজেক্ট শেষ করব। মা এবং বাবা অফিসের জন্য রওনা দিলেন। আমি নিজের রুমে বসে প্রজেক্টের কাজ শুরু করলাম। পূজা সেদিন আমার ঘরে ঝাড়ু দিতে এলো। আমাকে ঘরে বসে থাকতে দেখে সে বলল, তুমি আজ কলেজে যাচ্ছ না বুঝি, ছোট সাহেব? আমি উত্তর দিলাম, না, আজ কলেজ বন্ধ আছে। আমার উত্তর শুনে পূজা আবার কাজে মন দিল। ঝাড়ু দিতে দিতে যখন সে আমার বিছানার কাছাকাছি এলো, তখন হঠাৎ তার ওড়নাটি সরে গেল। আমার চোখ সেদিকে গিয়েছিল, কিন্তু সে তাড়াতাড়ি সেটি ঠিক করল না।
আমি কয়েকবার চোখ সরিয়ে নিলাম এবং শেষমেশ খানিকটা রাগ দেখিয়ে বললাম, পূজা, কাজ একটু সঠিকভাবে করো তো, নিজের খেয়াল রাখো। আমার কথা শুনে সে বলল, ছোট সাহেব, আমি তো ঠিকমতোই কাজ করছিলাম। হঠাৎ ওড়নাটা আটকে গেছে আর সরাতে গিয়ে এভাবে ফেঁসে গেছে। আপনার দেওয়া শাড়িটা যত্ন নিয়ে রাখতে চাই, তাই টান পড়লে খারাপ হতে পারে। তার কথা শুনে বুঝতে পারলাম সে উপহারের শাড়িটা খুব যত্ন সহকারে দেখছে, যা দেখে আমার ভালো লাগল। তখন আমি পড়াশোনা সাময়িকভাবে বন্ধ রেখে তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম। যত্ন সহকারে তার আটকে থাকা ওড়নাটি ঠিক করে দিলাম। আমি নিচে বসেছিলাম, আর পূজা আমার সামনে দাঁড়িয়ে ওড়না ঠিক করল। এমনভাবে সামনে দাঁড়ানোতে আমার মন কিছুটা অন্যরকম ভাবনার দিকে চলে যাচ্ছিল, তবে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। মনে হল এমন ভাবনায় মগ্ন হওয়া আমার জন্য সঠিক নয়। তাই চোখ নিচে নামিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম এবং পড়াশোনায় মন দিলাম। পূজার চোখে একরকম হাসি ছিল। সে আস্তে করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ আগে যা ঘটেছিল সেটা আমি সেখানেই রেখে আবার পড়াশোনায় মনোযোগ দিলাম। পরদিন কলেজে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা হলো, যেখানে আমার এক বন্ধু প্রীতম জিজ্ঞাসা করল, আমার কাছে এসে বলল, কুনাল, তুই কাল কলেজে আসিসনি, তাই একটা খুব গুরুত্বপূর্ণ টপিক মিস করেছিস। আমি জানতে চাইলাম, কি এমন বিশেষ ছিল? সে বলল, বায়োলজির কিছু গভীর বিষয় পড়ানো হয়েছে। আমি বললাম, আরে, এই টপিকটা তো পড়ে নেব, এতে কি এমন রয়েছে? তখন সে বলল, একবার বই খুলে দেখো, তবেই বুঝবি আমি কিসের কথা বলছি। আমি তখন দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়তাম, যেখানে অনেক গভীর বিষয় পড়ানো হতো। সেই টপিকটা মিস করেছিলাম বলে বই খুলে দেখলাম সেখানে কিছু মানব জীবনের বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। পরে আমার কাছে সেরকম বিশেষ কিছু মনে হল না। আমি তাকে বললাম, এতে এমন কি বিশেষ বিষয় আছে যে আমি মিস করলাম? সে বলল, তুই তো শুধু পড়ে মুখস্থ করেছিস, কিন্তু স্যার যেভাবে গভীরতা দিয়ে পড়িয়েছেন সেটা তো তুই শুনিসনি। এই টপিক পড়ানোর সময় স্যার মেয়েদের আলাদা বসিয়েছিলেন, ছেলেদের জন্য আলাদা ক্লাস নিয়েছিলেন। স্যারের ব্যাখ্যা শুনে আমাদের শরীর শিউরে উঠছিল। আমার বন্ধুর জন্য বিষয়টি যে একটু ভিন্নভাবে বোঝা হয়েছিল তা দেখে আমি অবাক হয়ে গেলাম, তবে সেটা নিয়ে আর বেশি ভাবলাম না। সে তার নিজের কিছু অসম্পূর্ণ তথ্য আমার মাথায় ঢুকিয়ে দিতে চাইল। শুধু তাই নয়, সে তার মোবাইলে কিছু অনুচিত জিনিস চালু করল। এটা দেখে আমি সঙ্গে সঙ্গে তার মোবাইল বন্ধ করে দিলাম। আমি তাকে বললাম, এগুলো শিখে লাভ নেই আমাদের এই বয়সে। করণ আমার কথায় ক্ষুব্ধ হয়ে চলে গেল। আসলে এমন বন্ধুত্ব আমি রাখতে চাইনি, তাই তাকে আর পিছন থেকে ডাকিনি। তার দেখানো কথাগুলো আমার মন থেকে একেবারেই যেতে চাইছিল না, যা আমার মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছিল। দুপুরে বাড়ি ফিরে দেখলাম দরজার কাছে পূজা দাঁড়িয়ে আছে। কাজে তাড়াহুড়োয় সে তার নিজের দিকে খেয়াল রাখেনি। তার উদাসীন অবস্থা দেখে আমি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলাম। মাথা নিচু করে আমি নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর পূজা আমার রুমে এক গ্লাস জল নিয়ে এলো। তখন আমি জামা বদল করছিলাম। আমাকে দেখে পূজা বলল, ছোট মালিক, আপনার শরীর এখন বেশ শক্তপোক্ত লাগছে। নিয়মিত ব্যায়াম করার ফল। কথার ফাঁকে সে আমার পিঠে হাত রাখল। তার হাতের আঙুলের স্পর্শে শরীরে এক ধরনের শিহরণ অনুভব করলাম। তাড়াতাড়ি তার থেকে একটু দূরে সরে গেলাম। শার্ট পরে তার হাত থেকে জল নিয়ে খেয়ে নিলাম। তারপর গ্লাসটা ফেরত দিলাম, কিন্তু পূজা তখনও আমার রুম থেকে বেরোয়নি। সে আমাকে লক্ষ্য করে বলল, সব ঠিক আছে তো, ছোট মালিক? আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। আমি মৃদু হেসে বললাম, না, সব ঠিক আছে। পূজা আবার আমার কপালে হাত বুলিয়ে বলল, ছোট সাহেব, আপনার কপালে ঘাম দেখা যাচ্ছে, কিছুটা অস্থির লাগছে আপনাকে। তার অনুমান আসলে ঠিকই ছিল। প্রীতম এর সঙ্গে কলেজে নানা উল্টোপাল্টা কথাবার্তা হয়েছে এবং বাড়িতে এসে পূজাকে সাজগোজ করা অবস্থায় দেখে আমার নজর বারবার তার দিকে চলে যাচ্ছিল। নিজের মনে আমি বুঝতে পারছিলাম যে এসব ব্যাপারে ভাবার মতো বয়স এখনও আমার হয়নি। কিন্তু পূজা আমার প্রতি খুবই উন্মুক্তভাবে আচরণ করছিল। তখন সে কথা থামাচ্ছিল না, তাই আমি বললাম যে আমি ঠিক আছি এবং তাকে বাইরে যেতে বললাম। তারপর কিছুক্ষণ একা বসে থেকে গান শুনে মন শান্ত করার চেষ্টা করলাম। কয়েকদিন এভাবেই কেটে গেল। কলেজে প্রীতম এর সঙ্গে কয়েকদিন কথাই হয়নি, কিন্তু সে নিজে থেকেই আমার কাছে এসে মাফ চাইতে লাগল। আমি রাগ কমিয়ে দিলাম, কারণ পুরনো সব ভুলে যেতে ইচ্ছে করছিল। সেদিন কলেজে দুটো লেকচারই ছিল, তাই আমাদের ছুটি তাড়াতাড়ি হয়ে গেল। করণ বলল, আজ টিফিন আনতে ভুলে গেছি।
তোর বাড়ির খাবার দারুণ লাগে, আমাকে একটু দিস তো, সেদিন আমিও টিফিন আনতে ভুলে গিয়েছিলাম। তাই বললাম, আমিও টিফিন আনিনি, কিন্তু করণ বলল, তুই এখনও রেগে আছিস, তাই আমাকে খাবার দিচ্ছিস না। আমার বাড়ির খাবারের জন্য সে অয়থা জিদ করল। তারপর তাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকতেই পূজা আমাদের জন্য এক গ্লাস করে পানি নিয়ে এলো। তখন খেয়াল করলাম প্রীতম তাকে অন্যভাবে দেখছে। আর পূজার চোখেও কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল তার প্রতি। এসব দেখে আমি নিজেকে সংযত করে রাখলাম। আমি প্রীতম এর পায়ে পা চাপিয়ে দিই যাতে তার মনোযোগ সরে যায়। এরপর আমি পূজাকে বললাম, আমাদের জন্য খাবারের প্লেট রেডি করে দাও। খাওয়া শেষে সে পূজার রান্নার খুব প্রশংসা করতে লাগল এবং তার সাথে হাত মেলাল। তার এই আচরণ আমার ভালো লাগেনি, কারণ আমি জানতাম প্রীতম কেমন স্বভাবের। তাই তাকে পূজার কাছ থেকে একটু দূরে রাখার জন্য আমি তাকে আমার ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢুকতেই সে বলল, কুনাল, হয়তো আমার কথা শুনে তুই কিছুটা অস্বস্তিতে আছিস, কিন্তু আমাদের বয়স এখন এসব মজার বিষয় বুঝে নেওয়ার। তোর বাড়ির পূজাদি তোকে খুব গুরুত্ব দিচ্ছে, বুঝতে পারছিস? এই বলে সে আমাকে নিয়ে মজা করতে শুরু করল। আমি ওর কথা হেসে এড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে গেল। দুপুরে পূজা আমার ঘরে ফ্লোর পরিষ্কার করতে এলো। তখন আমি বিছানার ধারে বসেছিলাম। সে যখন বিছানার কাছে মুছতে আসে, তখন হঠাৎ একটা ধাক্কা লাগে। আমি সেদিকে না তাকিয়ে অগ্রাহ্য করি, কিন্তু দিন দিন আমি লক্ষ্য করতে লাগলাম যে পূজার আচরণে কিছুটা পরিবর্তন আসছে। সে আমার আশেপাশে থাকার চেষ্টা করছে, যা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। এরপর কয়েকটা দিন এভাবেই কাটল। কিন্তু পূজার এই অস্বস্তিকর আচরণ বাড়তেই থাকল। মা বাবা প্রতিদিন সকালেই অফিসে বেরিয়ে যেতেন, আর আমি পরে কলেজে যেতাম। একদিন আমি কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এবং আলমারি থেকে শার্ট খুঁজছিলাম। ঠিক তখনই পূজা আমার জন্য টিফিন নিয়ে ঘরে এলো। সে আমার ব্যাগে টিফিন রেখে দিল এবং আলমারির পাশে দাঁড়িয়ে আমার শার্ট খুঁজে বের করে নিজে হাতে এগিয়ে দিল। শুধু তাই নয়, শার্ট বদলানো পর্যন্ত সে ঘরেই দাঁড়িয়েছিল। সে আমার পোশাকের বোতাম লাগাতে শুরু করল। আমি বারবার তাকে দূরে সরানোর চেষ্টা করছিলাম, শেষমেশ বলেই ফেললাম, আমার কাছ থেকে দূরে থাকো, আমার একটু লজ্জা লাগছে। সে হেসে বলল, ছোট সাহেব, আপনার এই বয়সে লজ্জা পেতে নেই। সেদিন আপনার যে বন্ধু এসেছিলেন তাদের আর আপনার মধ্যে অনেক তফাৎ দেখলাম। একটু তো বন্ধুর কাছ থেকে শেখা উচিত, এইভাবে সহজ সরল হয়ে থাকলে চলে না। তার কথা শুনে আমি মৃদু হেসে মাথা নাড়লাম। তার ইঙ্গিত বোঝার মতো বুদ্ধি তখন আমার ছিল না। তার পরামর্শ অনুযায়ী আমি কলেজের পথে রওনা দিলাম। বাড়ির তালা লাগাতে গিয়ে দেখি পূজা আমাকে থামালো এবং বলল, ছোট সাহেব, আমার স্ট্রবেরি খেতে খুব ইচ্ছে করছে। আপনি কি আমার জন্য স্ট্রবেরি আনবেন? আমি হাসিমুখে সম্মতি জানালাম এবং কলেজের জন্য বের হয়ে গেলাম। আর বললাম ফেরার সময় নিয়ে আসব। পরদিন রবিবার ছিল, আমাদের ছুটির দিন। সেদিন দুপুর 2টার দিকে পূজারও কাজ থেকে ছুটি থাকত। সাধারণত রবিবারের সন্ধ্যাবেলায় আমরা বাইরে যাওয়ার পরিকল্পনা করতাম, সেদিনও তাই ঠিক করা হয়েছিল। সকাল 11টা নাগাদ পূজা ঘর পরিষ্কার করতে এলো। ঝাড়ু দেওয়ার পর যখন মেঝে মোছার জন্য বালতি নিয়ে আসলো, তখন অসাবধানতাবশত তার হাতে থাকা বালতিটা উল্টে গেল এবং পূজা মেঝে পরিষ্কার করার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেল। তাকে পড়ে যেতে দেখে আমি দ্রুত এগিয়ে গিয়ে তাকে সাহায্য করলাম। তার কোমরে আঘাত লেগেছিল, তাই তাকে আমার বিছানায় বসিয়ে আরাম করতে বললাম। আমি কেবল তার মঙ্গল চাচ্ছিলাম, কিন্তু তার দৃষ্টিতে যেন কিছুটা অস্বস্তি লক্ষ্য করলাম। কিছুক্ষণ পর পূজা আমাকে স্মরণ করিয়ে দিল, ছোট সাহেব, গতকাল আমি স্ট্রবেরির কথা বলেছিলাম, মনে আছে তো? আমি সঙ্গে সঙ্গে তার জন্য আনা স্ট্রবেরির প্যাকেটটা বের করে দিলাম। তাকে আরাম দেওয়ার জন্য বললাম, তোমার বেশি ব্যথা তো লাগেনি, ঠিক তো? সে হেসে বলল, ছোট সাহেব, যদি আপনি নিজে আমাকে স্ট্রবেরি খাওয়ান তাহলে ব্যথা একদম সেরে যাবে। তার কথায় আমি একটু অবাক হলেও তার দিকে এগিয়ে গিয়ে বাজার থেকে আনা স্ট্রবেরি তুলে দিলাম। হঠাৎ সে আমার হাত ধরে আরও কাছে টেনে নিয়ে হাসি মুখে বলল, ছোট সাহেব, আপনি এত লাজুক কেন? আপনার প্রতি আমার মনে আলাদা একটা অনুভূতি কাজ করছে। আমি একটু দ্বিধায় পড়লেও তার অনুরোধ রাখতে এগিয়ে গেলাম। ঠিক তখনই পেছন থেকে বাবার কণ্ঠ শোনা গেল। বাবা রেগে গিয়ে বললেন, পূজা, তুমি কি করছ? এভাবে ছোট সাহেবের সঙ্গে আচরণ করা ঠিক নয়। বাবা আরও কিছু বলার আগে মা এসে পড়লেন। মা পুরো বিষয়টা বুঝতে না পেরে প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেন।
বাবার কথায় পূজা নিজেকে সামলে নিয়ে পরিস্থিতি শান্ত করল এবং বললেন, আমি পড়ে গিয়ে আমি ব্যথা পেয়েছি, তাই ছোট সাহেব আমাকে একটু সাহায্য করছিলেন। বাবা রেগে গিয়ে বললেন, পূজা, মিথ্যা বলো না। আমি নিজেই দেখেছি তুমি আমার ছেলের হাত ধরে তাকে কাছে টানার চেষ্টা করছিলে। কয়েকদিন ধরে তোমার আচরণে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম, কিন্তু তুমি এমন কাজ করবে তা ভাবিনি। বাবার কথা শুনে পূজা পাল্টা জবাব দিল, মালিক, আমিও ভাবিনি যে আপনি এতটা দূর যাবেন। পূজা আরও বলল, আপনি তো আমার ছোট মেয়ের প্রতি খেয়াল রেখেছিলেন, তার পাশে বসে তাকে খাবারের লোভ দেখিয়ে তার কাছে থাকার চেষ্টা করেছিলেন। কিছুদিন ধরে আমার মেয়ে অস্বস্তিতে থাকছে। ডাক্তার দেখানোর পর জানা গেল তার শরীরে কিছু অস্বাভাবিকতা তৈরি হয়েছে। আপনার মতো একজন প্রাপ্তবয়স্কের আচরণের জন্য আমার মেয়ের কোমল মনের উপর গভীর প্রভাব পড়েছে। যখন আমি জানতে পারি তার এই অবস্থার জন্য কে দায়ী, তখন থেকেই আমার মনে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ছিল। আপনার নিজের সন্তান যখন এই সমস্যায় পড়ল, তখন আপনি আমাকেই দোষী করতে চাইলেন। পূজার এমন কথায় আমি চমকে গেলাম। তার এই গল্পের কারণে আমি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেলাম এবং ভাবছিলাম কিভাবে সে এতটা এগিয়ে গিয়ে এমন মিথ্যা কথা বলতে পারল। বাবা মাও তার কথাগুলো বিশ্বাস করতে পারলেন না এবং তাকে ধিক্কার জানিয়ে সেখান থেকে চলে যেতে বললেন। পূজা হঠাৎ জানাল, আপনার ছেলেটি আমার সঙ্গে অসৎ আচরণ করার চেষ্টা করেছে, এর প্রমাণ হিসেবে আমার কাছে একটি ভিডিও ক্লিপ আছে। সে জানাল যে আগে থেকেই তার ফোনটি ভিডিও রেকর্ডিংয়ে সেট করা ছিল। ভিডিওটি বাবা মায়ের সামনে দেখিয়ে পূজা বলল, এখন আমি আপনার ছেলেকে শাস্তি দিতে চাই। তাকে কারাগারে পাঠিয়ে দেব, যাতে আপনারা বুঝতে পারেন কত বড় ভুল হয়েছে। এই পরিস্থিতি বুঝে বাবা একদম স্তব্ধ হয়ে গেলেন এবং পূজার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। তিনি বললেন, পূজা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। কিন্তু আমার ছেলেকে দয়া করে এই পরিস্থিতিতে জড়িও না। সে আমাদের সবকিছু, সে না থাকলে আমাদের বাঁচার কোনো মানেই থাকবে না। তোমাকে অর্থ দেওয়ার জন্য প্রস্তুত আছি। কাল থেকেই তুমি আর এখানে কাজ করতে আসবে না। এই টাকাটা নিয়ে তুমি সবকিছু ভুলে এখান থেকে চলে যাও। পূজা কিন্তু ন্যায়বিচার চাইছিল, অর্থ নয়। বাবা যখন নিজের দোষ স্বীকার করলেন, মা তাদের কথাগুলি শুনে রেগে গেলেন এবং বাবাকে এক চড় মারলেন। তিনি পূজার পাশে দাঁড়িয়ে বললেন, তোমার মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে, আমি তার বিচার চাই। আমি সত্যের পক্ষে থাকব, যাই হোক না কেন। পূজা মায়ের কাছে এসে কান্নায় ভেঙে পড়ল এবং আমার কাছেও ক্ষমা চেয়ে বলল, ছোট সাহেব, আপনি আমার কাছে সন্তানের মতো। আমি আমার মেয়ের জন্যই এই কাজটি করতে চেয়েছিলাম। আমার কখনো আপনার প্রতি কোনো খারাপ দৃষ্টিভঙ্গি ছিল না। যখন সন্তানের কথা আসে, তখন মায়েরা কঠিন হতে বাধ্য হয়। তার কথাগুলো শুনে আমিও তাকে ক্ষমা করে দিলাম। সে সত্যিই তার মেয়ের জন্য লড়াই করছিল এবং কোনো ভুল করেনি। আমরা সবাই একে অপরকে বুঝে পরিস্থিতির সমাধান করলাম এবং নতুনভাবে একে অপরের পাশে থাকবার সংকল্প করলাম। এই গল্পটি ঘিরে আছে পূজা নামে এক গৃহকর্মী এবং তার ছোট সাহেবের মধ্যে গড়ে ওঠা কিছু অনাকাঙ্ক্ষিত আবেগ ও জটিলতা নিয়ে। এটি মূলত একজন নারীর আত্মশক্তি ও দায়িত্ববোধের মাধ্যমে অন্যায়কে প্রকাশ্যে আনার একটি উদাহরণ, যা সমাজের একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা রয়েছে। একজন কর্মচারী ও তার নিযোগকারীর সম্পর্কটি সম্মানের এক নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকা উচিত। পূজা ও ছোট সাহেবের মধ্যে আকস্মিকভাবে কিছু অনুভূতির উদয় হয়, কিন্তু এ ধরনের অনুভূতির বিকাশ কোনো সম্পর্কের সম্মানের জন্য হুমকি হতে পারে। মানবীয় দুর্বলতা আমাদের সবার মধ্যেই থাকে, তবে সেটিকে সঠিকভাবে পরিচালনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, সম্পর্কের মর্যাদা ও সীমা রক্ষা করা কতটা অপরিহার্য। তা না হলে কেবল সম্পর্কই ক্ষতিগ্রস্ত হয় না, বরং মানসিক ও আবেগগত সমস্যা তৈরি হতে পারে। গল্পটি ছোট সাহেবের জন্য এক নতুন অভিজ্ঞতা, যেখানে তাকে আবেগ ও দায়িত্বের মধ্যে সামঞ্জস্য করতে শিখতে হয়। এই শিক্ষা তাকে পরবর্তীতে সম্পর্ক ও দায়িত্ববোধের ব্যাপারে সচেতন করে তোলে। পূজা যখন তার প্রতি ছোট সাহেবের আকর্ষণের বিষয়টি অনুভব করে, তখন সে সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে সতর্ক করে। এতে সম্পর্কের মধ্যকার সুস্থ মানসিকতা বজায় থাকে। আমরা সকলেই নানা আবেগ অনুভব করি, তবে সেই আবেগ সঠিক পথে পরিচালনা করাই গুরুত্বপূর্ণ। এই গল্পটি আমাদের জানায়, সম্পর্কের ক্ষেত্রে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি এবং দায়িত্ববোধ আমাদের সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। এই গল্পটি ছোট সাহেব এবং পূজার মধ্যে সম্পর্কের জটিলতা ও কিছু ভুল বোঝাবুঝি নিয়ে আসে।
ছোট সাহেব পূজাকে একটি সাধারণ উপহার হিসেবে একটি শাড়ি দেন। কিন্তু পূজা তা তার প্রতি আবেগের সংকেত হিসেবে ভেবে ভুল বুঝে বসে। এই গল্পটি আমাদের শেখায় যে অনেক সময় একটি নিরীহ কাজও ভুল সংকেত পাঠাতে পারে। উপহার দেওয়ার ইচ্ছাটি যদিও আন্তরিক ছিল, তবে পূজার পক্ষে এটিকে অন্যভাবে বোঝা সহজ ছিল। ছোট সাহেব পূজার প্রতি কোনো অন্যায় আচরণে জড়ানোর আগে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখেন, যা তার চরিত্রের দৃঢ়তা এবং নৈতিকতার পরিচায়ক। গল্পটি আত্মসংযম ও সঠিক আচরণের মূল্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা রয়েছে এবং সেই সীমা মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয়। ছোট সাহেব ও পূজার এই ঘটনাগুলো আমাদেরকে শেখায় কিভাবে নিজস্ব আবেগ নিয়ন্ত্রণ করা উচিত এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। নিজের নীতিবোধ ও মূল্যবোধের প্রতি অবিচল থাকা এবং পরিস্থিতি যেমনই হোক না কেন সঠিক সিদ্ধান্ত নেওয়া। জীবনের বিভিন্ন সময়ে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের বাংলা অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।